নমস্কার। পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন বিদ্যালয় শিক্ষা বিভাগ পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বাংলা শিক্ষা ক্লাসরুমে সবাইকে স্বাগত। আমি ডক্টর অপর্ণা বীরা, সহশিক্ষিকা, বোরালিশি রাজনারায়ণ গার্লস হাই স্কুল। আজ তোমাদের সঙ্গে আছি। আজকে আমাদের আলোচনার বিষয় হবে দ্বাদশ শ্রেণীর থার্ড সেমিস্টারের বায়োস্ফিয়ার 5th ইউনিট জীবমণ্ডল। জীবমণ্ডলের দ্বিতীয় পর্বের আলোচনায় এখন আমরা মূলত দেখে নেব ট্রফিক লেভেল, ইকোলজিক্যাল পিরামিডস, ফুড চেন, ফুড ওয়েব এগুলো সম্পর্কে। তো চলো আজকে এই আলোচনা শুরু করা যাক একটু অন্যরকম ভাবে। আমরা চলে যাই আফ্রিকার মাসাই মারায়, সেরেঙ্গেটি গেম সার্ভে। দেখো ঠিক কেমন লাগে সাত সকালে বেরিয়ে যখন আমরা এই মাসাই মারার মধ্যে দিয়ে যাচ্ছি, তখন চারিদিকে এই ওয়াইল্ড ব্যাফেলো, উইল্ডার বিস্ট হাজার হাজার সংখ্যায় এই উঁচু উঁচু ঘাসের মধ্যে তারা তাদের নিজেদের হ্যাবিটাটে তাদেরকে এইভাবে দেখতে পাওয়া একটা বিরাট ব্যাপার। তার সাথে সাথে অ্যান্টিলোপস, দেখো সবে সূর্যটা উঠছে, রাস্তা আটকে দাঁড়িয়ে মানে সিংহী এই উঁচু উঁচু ঘাসের বনের মধ্যে তারা এত সুন্দর ক্যামোফ্লাজড হয়ে যায়। আর এই যে যা দেখছি এখন জিরাফ, এ কিন্তু আফ্রিকার যে কোনো ন্যাশনাল পার্কের, ন্যাশনাল রিজার্ভের একটা, তেমনি এই হাতিও, ওয়াইল্ড এলিফ্যান্ট, তাকে কিন্তু কাছ থেকে দেখাও একটা আলাদা অনুভূতি। তা আমরা এই যে কিছু সময়ের জন্য এই অভয়ারণ্যগুলোতে সেরেঙ্গেটি মাসাই মারায় আমরা হারিয়ে গেলাম, তার থেকে এটা দিয়ে শুরু করা কেন? কারণ এই জিনিস আমরা বিভিন্ন সময়ে আমাদের আশেপাশে দেখছি বা ভবিষ্যতে দেখবো, দেখে থাকবো। এবং এই যে গোটা বিশ্বজোড়া এই যে এত প্রাণের যে বিপুল অস্তিত্ব, তার মধ্যে কি কারণে এই এত সুন্দর ব্যালেন্স, আমরা প্রথম পর্বে যে ইকোসিস্টেম সম্পর্কে এত কিছু জানলাম, সেই ইকোসিস্টেমের যে ফাংশনালিটি, সেই ফাংশনালিটির মধ্যে এই এত কিছু ব্যালেন্স রয়েছে এবং কিভাবে এটা এত সুষ্ঠুভাবে প্রতি মুহূর্তে এইভাবে ওয়ার্ক করছে, সেই বিষয়গুলোই কিন্তু আমাদের এখন এই স্ক্রিনের সামনে রয়েছে, যে টাইটেলগুলো আমরা দেখছি। তো এই যত ধরনের জন্তু জানোয়ার আমরা দেখলাম শুরুর ভিডিওটাতে, তাদেরই দেখো কিছু কিছুকে এখানে দেখতে পাবে। তো এই শুরুর একদম প্রথম স্তরে কারা আছে না, এই উদ্ভিদ, সহজে উদ্ভিদ। তারপরে দ্বিতীয় স্তরে, তৃতীয় স্তরে দেখো নানা ধরনের প্রাণীর সমাহার। আমরা প্রথমেই দেখে নিই যে ট্রফিক লেভেল, এই যে বিষয়টা, এটা ঠিক কি? ট্রফিক লেভেল কি? এটা যে কোনো পরিবেশে যে কোনো প্রাণীর বা উদ্ভিদের তার যে নিজস্ব অবস্থান, তার যে খাদ্য সম্পর্ক আছে অন্যান্য উদ্ভিদ প্রাণীদের সঙ্গে, সেই যে জালক বা সেই যে নেটওয়ার্ক, তাতে তার নিজের অবস্থানটা ঠিক কোথায়। তো সেভাবে তার সেখান থেকে আমরা কি বুঝতে পারি যে সে কিভাবে তার এই বিভিন্ন তার এই নিউট্রিশন এবং তার যে এনার্জি নিড, সেটা কিভাবে সে পূরণ করে পরিবেশ থেকে, প্রকৃতি থেকে, সে কিভাবে সেটাকে পায়। তো এখানে দেখো আমরা এই ডায়াগ্রামটা দেখলেও আমরা ঠিক সেই রিলেশনটা করতে পারবো যে এখানে এই যে সবুজ উদ্ভিদ, তার থেকে প্রথম শ্রেণীর খাদক, দ্বিতীয় শ্রেণীর খাদক এবং সর্বোচ্চ খাদক, সেখানে যেমন একদিকে শক্তির চলাচল হচ্ছে, আর একদিকে নিউট্রিশনও, এনার্জি অ্যান্ড নিউট্রিশন দুটোই কিন্তু এইভাবে মুভ করছে। তো ট্রফিক লেভেল জানলে আমরা কি বুঝবো যে বিভিন্ন ভাবে আমরা একে ভাবতে পারি, কখনো সংখ্যা দিয়ে, কখনো বায়োমাস দিয়ে, এবং কখনো এই শক্তির চলাচল এর ভিত্তিতে আমরা যদি যে কোনো নির্দিষ্ট বাস্তুতন্ত্রে নির্দিষ্ট সময় অবস্থানকারী জীব জগৎকে সাজাই, তাহলে দেখা যাবে যে এই ধরনের আকৃতি তৈরি হয়, এই ধরনের আকৃতির রূপ নেয়। যেমন এই যে অ্যাকোয়াটিক ইকোসিস্টেম, টেরেস্ট্রিয়াল ইকোসিস্টেম, দেখো এরা কিন্তু প্রডিউসার থেকে পরপর কনজিউমারে কিভাবে সংখ্যা বা তার জীবভর অথবা তার শক্তির যে চলাচল, সেটা কিভাবে এই ধরনের কোথায় কেমন আকৃতি ধারণ করছে। তো দেখো এই ট্রফিক লেভেল এমন একটা বিষয় যে এখানে যদি আমরা সেই সময়ে সেই জায়গায় অবস্থিত উদ্ভিদ প্রাণীকে কোনো কিছুর ভিত্তিতে, কিসের ভিত্তিতে, যে এই দেখো এই এনার্জি, বায়োমাস এবং তাদের সংখ্যা, তাদের নাম্বারের উপর ভিত্তি করে যদি সাজাই, অ্যারেঞ্জ করি, তাহলে যে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা হয় সেটা কিন্তু ঠিক এই ধরনের আকৃতির নেয়, বিভিন্ন আকৃতির হয়। তো এই কনসেপ্টটা প্রথম কে এনেছিলেন? যে
এল্টন, চার্লস এল্টন, এবং সেই কারণে অনেক বিভিন্ন সময় এই নাম্বার পিরামিডকে এল্টনিয়ান পিরামিডও বলা হয়। ইকোলজিক্যাল পিরামিড বিষয়টা, তাকে আমরা ট্রফিক পিরামিডও বলি, তাকে আমরা এল্টনিয়ান পিরামিডও বলি, যেমন এক্ষুনি জানলাম, এবং একে এনার্জি পিরামিডও বলা হয়, ফুড পিরামিডও বলা হয়। তো এই যে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা, তাতে যে বিষয়টা দাঁড়ায় সেটা আমরা দেখে নিই। ইজিপ্টের পিরামিড তো আমরা দেখেছি ছবিতে, অনেকে হয়তো গিয়েছো, তো ঠিক সেটার সঙ্গে তুলনীয় দেখো এই রকম একটা গ্রাফিক্যাল প্রেজেন্টেশন চলে আসে যখনই আমরা এই ট্রফিক লেভেল অর্থাৎ পুষ্টি স্তরে উৎপাদক থেকে সর্বোচ্চ শ্রেণীর খাদক পর্যন্ত বিভিন্ন উদ্ভিদ প্রাণীকে আমরা সেই বাস্তুতন্ত্রে বিদ্যমান সেই সময়ে যদি আমরা এইভাবে অ্যারেঞ্জ করি, সাজাই পরপর, তাহলে এই ধরনের আকৃতি প্রাপ্ত হয়। এই যে দেখো, প্রডিউসার থেকে প্রাইমারি, সেকেন্ডারি, টারশারি কনজিউমার, এবং তাদেরকে যদি আমরা এইভাবে লেভেলটাকে নামকরণ করি, তাহলে এই যে নাম্বার 1, 2, 3, 4 ট্রফিক লেভেল, তো এই বিভিন্ন পুষ্টি স্তরে তারা অবস্থান করছে, এবং যত উপরের দিকে যাচ্ছে তত দেখা যাচ্ছে যে এই চূড়াটা তত ছোট, তত সংকীর্ণ হয়ে আসে। তার কারণ এক একটা সময় এক এক রকম। যেমন এক্ষেত্রে যদি আমরা শুধু নাম্বার পিরামিড কথা ভাবি, তাহলে দেখো ফার্স্ট ট্রফিক লেভেলে কারা আছে না, প্রডিউসাররা, যারা সহজেই উদ্ভিদ সালোক সংশ্লেষ করে সূর্যের শক্তিকে প্রথম তাদের স্থৈতিক শক্তি হিসাবে আবদ্ধ করছে। তারপরে লেভেল 2-তে আছে প্রাইমারি কনজিউমার, যারা সরাসরি উদ্ভিদকে খাদ্য হিসাবে, উদ্ভিদজাত কোনো বস্তুকে খাদ্য হিসেবে গ্রহণ করছে। লেভেল 3-তে আছে যারা হচ্ছে দ্বিতীয় শ্রেণীর খাদক, তো তারা হচ্ছে এই প্রথম শ্রেণীর খাদককে খাদ্য হিসেবে গ্রহণ করছে বা এদের কাছ থেকে এই শক্তিটা, পুষ্টিটা পাচ্ছে। এবং একেবারে টারশারি বা সর্বোচ্চ শ্রেণীর খাদক, সে হচ্ছে একেবারে শীর্ষস্থানে আছে, এবং যত উপরের দিকে যাচ্ছে তত কি হচ্ছে, সংখ্যায় কমে আসে। অর্থাৎ পরিবেশের যে নিজস্ব স্থিতিসাম্য, যে ভারসাম্যর কারণেই এটা হয়, সেটাকে আমরা ক্যারিং ক্যাপাসিটি ভাবতে পারি, সেটাকে আমরা সার্ভাইভালও ভাবতে পারি। যে যত এই প্রথম স্তরের যে পরিমাণ যে উৎপাদন, যে পরিমাণ শক্তি উৎপাদিত হচ্ছে, সেটাই ক্রমাগত পরপর উচ্চ স্তরের ট্রাফিক লেভেলে ধীরে ধীরে সেটা ক্যারিড ফরওয়ার্ড হচ্ছে। এবং এই সর্বোচ্চ স্তরের খাদকের সংখ্যা কম হলে তবেই এই নির্দিষ্ট পরিমাণ যে উৎপাদন, সেই উৎপাদনটার ওপর ভিত্তি করে এই প্রত্যেকটা স্তর ঠিকঠাক ভাবে নির্বাহিত হতে পারবে। কারণ এটা যদি বিপরীত হতো, তাহলে কি হতো, যে সাপ্লাই থেকে এই ডিমান্ডটা বেশি হয়ে যেত, বা সেখানে এক ধরনের স্থিতি সাম্যের অভাব হতো। তো এইভাবে আমরা গ্রাসল্যান্ড ইকোসিস্টেমকে একটা ফাংশনাল লেভেলে যদি ভাবি, তাহলে এই নাম্বার পিরামিড কিন্তু কোনো অ্যাবস্ট্রাক্ট বিষয় নয়। কি করতে হবে, যে সত্যি সেই স্তরে অংশগ্রহণকারী সমস্ত ধরনের প্রাণীর সংখ্যাকে কাউন্টেবলের রাখতে হবে। যেমন আমরা এখানে উদাহরণস্বরূপ দেখতে পারি যে ট্রফিক লেভেল 2-তে আছে এরকম সমস্ত প্রাণীকে যদি আমরা তাদের সংখ্যার ভিত্তিতে কাউন্টেবল করি, তাহলে কিন্তু এই ধরনের নাম্বার পিরামিডটা তবেই গ্রাফিক্যালি প্রেজেন্টেশনে ফিট করে। গ্রাসল্যান্ড ইকোসিস্টেমেই দেখো এমনও হতে পারে যে একটা স্তরে যে প্রাণী অংশগ্রহণ করছে কোনো একটি বাস্তুতন্ত্রে বা কোনো, সেখানে কি হচ্ছে, সেই একই প্রাণী, এখানে দেখো পায়রা প্রাইমারি কনজিউমার হিসেবে আছে এখানে, আবার ওই একই, অর্থাৎ সে শস্যদানা এগুলো খেলে প্রাইমারি কনজিউমার, সে যদি ছোট পোকামাকড় খায় তখন সে সেকেন্ডারি কনজিউমার হিসেবে এই বাস্তুতন্ত্রে। তো একইভাবে যে কোনো প্রাণী তার অবস্থান কিন্তু মানে পরিবেশ ভেদে বা ইকোসিস্টেম অনুযায়ী তফাৎ হতে পারে। তো তাহলে ইকোলজিক্যাল পিরামিড কত রকমের আর কিভাবে এই ধারণা তৈরি হচ্ছে, পিরামিড অফ নাম্বারস, পিরামিড অফ বায়োমাস এবং পিরামিড অফ এনার্জি। পিরামিড অফ নাম্বারস, এই নাম্বারের পিরামিডকে আমরা এই গ্রাসল্যান্ড ইকোসিস্টেমে যদি দেখি, তাহলে এখানে দেখো সংখ্যাগুলো এখানে দেখছি আমরা পরপর, দেখছো যত উপরে যাচ্ছে ক্রমাগত কমে কমে একেবারে সর্বোচ্চ স্তরের খাদকে গিয়ে কিন্তু খুবই একেবারে হাতে গোনা এই যে 3 হয়ে গেল। তো এইটাই হচ্ছে সার্ভাইভাল অফ ফিটেস্ট, বা আমরা ওই ডারউইনের এভলিউশন ভাবতে পারি, যে সেই অনুযায়ী এবং গোটা পৃথিবীর বা ইকোসিস্টেমের মধ্যে নেচারের যে ল, সেই ক্যারিং ক্যাপাসিটি মেনটেন করার জন্য বা হবে বলেই এই ধরনের একটা অনির্দিষ্ট মানে অলিখিত নিয়মের মতো তৈরি হয়ে রয়েছে। পিরামিড অফ নাম্বারস দেখো, যদি আমরা এভাবে কম্পেয়ার করি গ্রাসল্যান্ড আর একটা পন্ড ইকোসিস্টেম, সেখানেও দেখো যারা প্রডিউসার তারা কিন্তু সংখ্যায় অনেক বেশি, এবং পরপর যত উপরের দিকে যাচ্ছে তত তাদের কি হচ্ছে, নাম্বার অফ হার্বিভোরস, তারা কিন্তু কি হচ্ছে, যে অনেকখানি সংখ্যায় কম হয়ে আসছে। আর যত বেশি হার্বিভোরস এর উপর ডিপেন্ড করে কার্নিভোরসরা আছে, তারা কিন্তু আরো কম।
তো এইভাবেই এই পিরামিডটার যে স্ট্রাকচারটা সেটা দাঁড়িয়ে রয়েছে, আপরাইট পিরামিড। আবার এক্ষুনি আমরা যে ধারণার বশবর্তী হচ্ছিলাম, এটা কিন্তু তার সম্পূর্ণ বিপরীতধর্মী একটা বিষয়কে আমরা দেখছি, যেখানে কিন্তু পুরোপুরি কি হয়েছে, ইনভার্টেড হয়ে গেছে। একটা ইনভার্টেড পিরামিডকে আমরা দেখছি, যেখানে কি হচ্ছে, একটাই মাত্র গাছ, বড় গাছ, যে প্রডিউসার, তার উপর নির্ভর করে এই ছোট ছোট পাখিরা, এবং তার উপর নির্ভর করে বিভিন্ন প্যারাসাইট, এবং তাদের সংখ্যা অনেক বেশি। এবং পরবর্তী স্তরে রয়েছে হাইপার প্যারাসাইট, তার একটু প্যারাসাইট, হাইপার প্যারাসাইট, তাদের সংখ্যা আরো অনেক অনেক। যে কারণে যদি সংখ্যা ভিত্তিক পিরামিড আমরা ভাবি, তাহলে কিন্তু নর্মাল এবং ইনভার্টেড সব রকমই হতে পারে। ঠিক আছে, তাহলে এরপর এই যে বিষয়টা আমরা সম্পর্কে জানলাম, যে ক্রমাগত যদি ওপরের দিকে, অর্থাৎ ওপরের স্তরে সবসময় যে সংখ্যায় কমবেই তা নয়। এবং দেখো, এখানে কোনো বড় বড় প্রাণী নেই সেই অর্থে, এখানে প্যারাসাইট রয়েছে, যে কারণে তাদের সংখ্যা কাউন্ট করলে এই ধরনের একটা ইনভার্সন তৈরি হবে। আবার এরকমও হতে পারে, এরকম স্পিন্ডল শেপও হতে পারে। দেখো এখানে কি হচ্ছে, এখানেও একটা সিঙ্গল ট্রি প্রডিউসার, এবং তার উপর বেস করে লার্জ নাম্বার অফ বার্ডস রয়েছে। আর কার্নিভোরাস বার্ড তো এমনি সংখ্যায় কম হয়, যে কারণে এই ধরনের পিরামিডে কি হচ্ছে, যে তলাটা এবং ওপরটা দুটোই ছোট হয়ে, দুটোই সংখ্যা কম। আমরা যদি বায়োমাস পিরামিডকে কনসিডার করি, তাহলে কি দাঁড়াচ্ছে, বায়োমাস পিরামিডেও, অর্থাৎ এখানে শুধুমাত্র বিভিন্ন ট্রফিক লেভেলে অংশগ্রহণকারী যে প্রাণীরা রয়েছে, উদ্ভিদ প্রাণীরা রয়েছে, তাদের শুষ্ক ওজন, ড্রাই ওয়েট ইন কিলোগ্রাম পার মিটার স্কোয়ার, এইটা অনুযায়ী ভাবলে, সাজালে, তাহলে ঠিক এই রকম দাঁড়ায়। যে দেখো, এই যে বায়োমাস ক্রমাগত ওপরে গিয়ে এখানের থেকে ওপরে গিয়ে কি হয়ে গেছে, 1 হয়ে যাচ্ছে। অর্থাৎ টপ কার্নিভোরস যারা, তাদের সংখ্যা যে কোনো পরিবেশে, যে কোনো বাস্তুতন্ত্রেই স্বাভাবিকভাবেই কম থাকে। এবং তাদের বায়োমাসের অনুযায়ী সাজালেও এইভাবে দেখা যাচ্ছে, যত উপরের দিকে যাবে তত তাদের সংখ্যা এবং বায়োমাসের যে পরিমাণ, সেটাও কিন্তু ক্রমাগত কমে আসবে। এই বায়োমাস পিরামিডকে যদি আমরা এই কম্পারেটিভলি দেখো, যদি টেরেস্ট্রিয়াল ছেড়ে যদি আমরা এই ধরনের পিরামিডে যাই, তাহলে দেখো সেখানে কি আছে, যে ইনভার্টেড পিরামিড এবং স্পিন্ডল শেপ দুটোই আমরা দেখতে পাচ্ছি। ইনভার্সন কেন হচ্ছে এখানে, যে দেখো এখানে যে প্রডিউসার, অর্থাৎ প্ল্যাঙ্কটন, তার উপর বেস করে এখানে যে হার্বিভোরাস যে মাছগুলো, তাদের সংখ্যাটা বেশি, এবং কার্নিভোরাস মাছের সংখ্যাটা আরো বেশি, এই যে হাঙর, এই জাতীয় মাছগুলো। এবং এই যে স্তর, বিভিন্ন লেভেলগুলোতে তাদের কি হচ্ছে, বায়োমাসের পরিমাণটাও বেশি হচ্ছে। এইভাবে আলোচনা করলে আমরা এই স্পিন্ডল শেপও পাচ্ছি। দেখো যে এখানে অংশগ্রহণকারী প্রাণীগুলো কিন্তু আলাদা আলাদা। দেখো প্ল্যাঙ্কটনের উপর যে হেরিং এর সংখ্যাটা রিলেটিভলি এখানে বেশি, এবং ওপর একদম সর্বোচ্চ স্তরে যে আছে সি লায়ন, তার সংখ্যাটা কম। আবার যে প্ল্যাঙ্কটন রয়েছে, ফাইটোপ্ল্যাঙ্কটন, তার সংখ্যাটাও কম, যে কারণে তাদের বায়োমাস অনুযায়ী সাজালে এরকম একটা উপরে এবং নিচে সংকীর্ণ হয়ে আসা পিরামিডকে পাওয়া যাবে। একইভাবে যদি আমরা বায়োমাস পিরামিডকে নর্মাল একটা কনসিডারেশনে দেখি, তাহলে দেখো এই যে প্ল্যাঙ্কটনের উপরে তারা রয়েছে, কনজিউমাররা রয়েছে হচ্ছে ইনসেক্ট লার্ভা, আর তারপর লার্জ ফিশ, এইগুলো হচ্ছে। এবং এখানে বায়োমাস আমরা দেখতে পাচ্ছি যে সেই সংখ্যাও ক্রমাগত উপরে গিয়ে কমছে। এখন আমরা থার্ড টাইপ অফ পিরামিড অফ এনার্জি কি, যে এখানেও সেই যে পার স্কোয়ার মিটার এরিয়াতে কত কিলো ক্যালোরি এনার্জি সূর্য থেকে সবুজ উদ্ভিদ তারা স্থৈতিক শক্তিতে রূপান্তরিত করতে পারছে, তার হিসেব অনুযায়ী সাজালে এখানেও আমরা দেখব যে সেই যে পরিমাণটা, সেটাও কিন্তু ক্রমশ যত উপরের স্তরে যাচ্ছে তত কমে আসছে। এবং এখানে আমরা প্রথম পর্বেই এটা দেখেছি যে এখানে 10% ল অ্যাপ্লাইড হয়, যে কারণে যত উপরের স্তরের খাদক তত তাদের এনার্জি কম পায় তারা, বা 90% নষ্ট হয়, 10% ক্যারিড হয়, যে কারণে এই বায়োমাস পিরামিডটাকে কিন্তু আমরা আরো সহজে বুঝতে পারছি যে কি কারণে এটা এই উপরের দিকে গিয়ে আরো ছোট হয়ে আসছে। এখানে এই যে 3 ধরনের ইকোলজিক্যাল পিরামিড আলোচনা করা হলো, তাতে কিন্তু কিছু কনসিডারেশন ওভারলুক করা হয়েছে। যেমন যে সাধারণভাবে খুব সাধারণীকৃত যে ফুড চেইন
সেটার কথা ভেবেই কিন্তু বা সেই অনুযায়ী সেই কনসেপচুয়ালি এটাকে ফিট ইন করানো হয়েছে, কিন্তু আসলে পরিবেশে দেখা যায় বাস্তবে যে একই ট্রফিক লেভেলে থাকা উদ্ভিদ প্রাণী কিন্তু ইন্টার রিলেটেড, আরো অনেকভাবে তার মানে শুধুমাত্র একমুখী নয়, বহুমুখী পারস্পরিক আন্তঃসম্পর্কে রয়েছে এবং এইভাবে ফুড ওয়েব তৈরি করে রয়েছে। তো এই ফুড ওয়েবের কনসিডারেশনে কিন্তু কি হয় যে এই ইকোলজিক্যাল পিরামিডগুলো সেভাবে দেখা হয় না। তো এখন আমরা এখানে আমাদের একটা মডেল রয়েছে ডিসপ্লে, সেটাকে আমরা একটু দেখে নিই। এখন আমরা আমাদের এখানে একটা রিপ্রেজেন্টেশন রয়েছে, একটা মডেল, সেটাকে আমরা দেখে নিই। যে যে আলোচনাগুলো হলো ট্রফিক লেভেল, দেখো এই যে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, এই ট্রফিক লেভেলগুলোতে কারা রয়েছে? প্রথমেই রয়েছে প্রডিউসার, সবুজ উদ্ভিদ, প্রাইমারি কনজিউমার, যারা সবুজ উদ্ভিদকে খাদ্য হিসেবে গ্রহণ করছে, প্রথম শ্রেণীর খাদক, দ্বিতীয় শ্রেণীর খাদক এবং তৃতীয় শ্রেণীর খাদক, আর অ্যাপেক্স প্রেডিটর, সর্বোচ্চ খাদক। তো এইভাবে ট্রফিক লেভেল যেভাবে তাদের খাদ্য খাদক সম্পর্কে, পরিবেশের মধ্যে অবস্থিত উদ্ভিদ প্রাণী তাদের মধ্যে যে পারস্পরিক খাদ্য খাদক সম্পর্ক, সেই অনুযায়ী যেমন এইভাবে সাজালে আমরা ট্রফিক লেভেলগুলো পাচ্ছি, তেমনি এখানে দেখো বায়োমাস পিরামিড। এই বায়োমাস পিরামিডেও সেই একইভাবে নির্দিষ্ট ট্রফিক লেভেলে থাকা যে উদ্ভিদরা, প্রডিউসাররা, তারা সব থেকে বেশি সংখ্যায় এবং তাদের যে বায়োমাস সেটা অবশ্যই সবচেয়ে বেশি, এবং যত উপরের স্তরে যাবে প্রাইমারি কনজিউমার, সেকেন্ডারি কনজিউমার, অ্যাপেক্স প্রেডিটর, এদের কিন্তু ক্রমশ বায়োমাস কমে আসবে। তো এইভাবে আমরা একটা পিরামিড শেপ পাচ্ছি। এবং এনার্জি পিরামিড, এনার্জি পিরামিডেও একইভাবে কি হচ্ছে দেখো, যে প্রডিউসারদের যদি এখানে টোটাল এনার্জি মানে আবদ্ধ হয়, সেটা যদি আমরা এই 10,000 ধরে নিই, তাহলে দেখো 1,000, নেক্সট লেভেলেই 1,000 হয়ে যাচ্ছে, তারপরে 100 কিলো ক্যালোরি এবং 10 কিলো ক্যালোরি। এপেক্স প্রেডিটরের কাছে গিয়ে সেখানে তার যে এনার্জি ট্রান্সফার হচ্ছে সেটা কিন্তু সেই 10% লটাই ফলো করছে এবং তার কাছে সবচেয়ে কম এনার্জি পৌঁছচ্ছে। বাকি 90%, প্রত্যেকটা ট্রফিক লেভেলে 90% খরচ হয়ে যাচ্ছে সেই উদ্ভিদ এবং প্রাণীর তাদের নিজেদের শারীরবৃত্তীয় কার্যকলাপে, তাদের মানে বৃদ্ধি, তাদের শ্বসন, তাদের রেচন, তাদের বিভিন্ন তাদের দেহকে গরম রাখার এই সমস্ত কার্যকলাপে 90% লস হয়। তাহলে এই যে আমরা 3 ধরনের পিরামিডের, ইকোলজিক্যাল পিরামিডের যে রিপ্রেজেন্টেশনটা দেখলাম, তাতে উপরে কে আছে? এই হচ্ছে সূর্য। এই কিন্তু সমস্ত বাস্তুতন্ত্রের ধারক, বাহক এবং চালক। তো এই সূর্যের শক্তি নিয়েই কিন্তু এই প্রতিটা সিস্টেম এইভাবে রান করছে। তো আমরা দেখে নিই যে ফুড চেইন অর্থাৎ ট্রফিক লেভেল আলোচনা করতে গিয়ে কিন্তু আমরা এটা বুঝেছি যে পরিবেশের মধ্যে যে এই উদ্ভিদ প্রাণী বিভিন্ন স্তরের খাদ্য খাদক সম্পর্ক, তাদের সেই সম্পর্কের মধ্যে নির্দিষ্ট কিছু নিয়মতান্ত্রিকতাও রয়েছে। সেগুলো কি? যে ফুড চেইন ইজ আ লিনিয়ার সিকোয়েন্স অফ অর্গানিজম। ফুড ওয়েব কম্পারেটিভলি কি হবে? আরো কমপ্লেক্স হবে। কমপ্লেক্স নেটওয়ার্ক অফ ইন্টারকানেক্টেড ফুড চেইনস, একাধিক ফুড চেইন যদি একসাথে ইন্টারকানেক্টেড হয় এবং একসাথে বিলং করে, একসাথে রান করে, তখন যেটা তৈরি হয় বা যে গ্রাফিক্যাল প্রেজেন্টেশনটা তৈরি হয় সেটা দেখতে ঠিক এইরকম হয়। তো ফুড চেইন এবং ফুড ওয়েবকে যদি আমরা পাশাপাশি কম্পারেটিভলি দেখি, তাহলে কি হবে? ভেরিয়াস ওয়েজ অর্গানিজম ইন্টারাক্ট থ্রু ফিডিং রিলেশনশিপ। তাহলে এইভাবে, অর্থাৎ এটা যেমন একটা সরলীকৃত একমুখী সহজ একটা ধারণা, সেটাকেই যদি আমরা মাল্টিপ্লাই করি এবং তাদের মধ্যে ইন্টারকানেকশন রান করে, তাহলে ঠিক এই জিনিসটা দাঁড়ায়। তো সেই হচ্ছে ফুড ওয়েব। তো লিনিয়ার ভার্সেস ইন্টারকানেক্টেড, লিনিয়ার এটা, আর এটা হচ্ছে ইন্টারকানেক্টেড কনসেপ্ট। সিম্পলিসিটি ভার্সেস এখানে কি, যে কমপ্লেক্সিটি। সিঙ্গেল পাথ ভার্সেস মাল্টিপল পাথ, এগুলো তো বলার কিছু নেই, দেখেই তো বোঝা যাচ্ছে সিম্পলিসিটি, কমপ্লেক্সিটি। সিঙ্গেল পাথ আর ওখানে মাল্টিপল, একাধিক ফুড চেনকে একসঙ্গে জুড়ে দিলে বা একসাথে প্যারালালি রান করালে তাহলে ঠিক এই ফুড ওয়েব তৈরি হয়। তো দেখে নিও যে এই সূর্যের যে শক্তি অর্থাৎ ইনসোলেশন, এই ইনসোলেশন তার 50%, তাহলে আমরা জানি যে আসেই হচ্ছে সূর্যের মোট শক্তির 200 কোটি ভাগের 1 ভাগ পৃথিবীতে এই তাপ শক্তি হিসেবে পৌঁছয়, এবং তার 50% থাকে উপযুক্ত, যেখানে যেটা দিয়ে সালোক সংশ্লেষ করবে উদ্ভিদ। কিন্তু প্রকৃতপক্ষে এই 50%-এরও আসলে খুব সামান্য অংশই ব্যবহৃত হয়
এই সালোক সংশ্লেষে, এবং এইটুকু শক্তি আসলে গোটা পৃথিবীর সমস্ত বাস্তুতন্ত্রকে চালিত করছে এবং পৃথিবীতে জীবনের অস্তিত্বকে ধরে রেখেছে। দেখো, only 2 to 10% অফ PAR, যেটা কিনা সালোক সংশ্লেষ করা যাবে এই ধরনের এরকম রেডিয়েশন। তো এখানে এই যে একটা বনভূমির দৃশ্য আমরা দেখছি, যেখানে প্রডিউসার হচ্ছে সবুজ উদ্ভিদ, সূর্যের আলো এসে পড়ছে এবং তার আশেপাশে যা কিছু ঘটছে সেইখান থেকে আমরা কিন্তু একটা ধারণা তৈরি করতে পারবো। তো এই যে একটা কনসেপচুয়াল ম্যাপ বা একটা মেন্টাল ম্যাপ বলতে পারো, সেটাকে খুব ভালো করে খেয়াল করো। এখান থেকে কিন্তু আমরা দেখো কি দেখতে পাচ্ছি, যে এই সবুজ উদ্ভিদকে প্রথমেই যারা শক্তি উৎস বা পুষ্টি উৎস হিসেবে গ্রহণ করছে তারা হলো প্রাইমারি কনজিউমার, প্রডিউসার, তাহলে এই হরিণ এরা হচ্ছে কনজিউমার। এইভাবে যদি ওইখানে যদি আরো থাকতো যারা মানে পরবর্তী স্তরের খাদকরা, ধরো বাঘ, সিংহ, তারা যদি থাকতো তাহলে তারা হচ্ছে পরে নেক্সট লেভেল কনজিউমার। তো টেরেস্ট্রিয়াল ফুড চেন কিভাবে রান করে, ওই যেটা আমরা দেখলাম সেটাকেই যদি আমরা একটু মোশন গ্রাফিক্সে দেখি, তাহলে এইরকম প্রডিউসার থেকে পরবর্তী ট্রফিক লেভেলগুলোতে প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি কনজিউমার, তাদের মধ্যে দিয়ে কিভাবে, অর্থাৎ এই যে হার্বিভোর্স, কার্নিভোর্স, এদের মধ্যে দিয়ে কিভাবে অ্যাপেক্স প্রেডিটরে পৌঁছয় ওমনিভোর্স, এইভাবে এই যে কোনো টেরেস্ট্রিয়াল ফ্রুট চেনে পরবর্তী স্তরগুলোতে শক্তি এবং পুষ্টি স্থানান্তরিত হয়। টেরেস্ট্রিয়াল ফ্রুট চেনে আমরা দুটো মেইন ডিভিশন পাই, একটা হলো গ্রেজিং, একটা হলো ডেট্রাইটাস। তো গ্রেজিং যে সাইকেল, অর্থাৎ সেটা কিনা স্বাভাবিক সাইকেল, যেটাকে বলা হয় জিএফসি, আর ডেট্রাইটাস হলো ডিএফসি। তো একটি জিএফসির উদাহরণ গ্রেজি ফুড চেন, তাতে এই হলো নর্মাল রোল প্লে করছে যে সমস্ত উদ্ভিদ এবং প্রাণী তারা। তো পরপর গ্রেজিং ফুড চেনে দেখো এই যে সবুজ উদ্ভিদ, ঘাস, সেখান থেকে হরিণ, শিয়াল থেকে সিংহ, এইভাবে রয়েছে। একইভাবে ওই জিএফসিরই একটা অ্যাকোয়াটিক ফুড চেনে উদাহরণে কারা কি রোল প্লে করবে, প্রডিউসার হলো ফাইটোপ্ল্যাঙ্কটন, তারপরে প্রাইমারি কনজিউমার হলো জু প্ল্যাঙ্কটন, এবং সেকেন্ডারি কনজিউমার এই ছোট ছোট মাছগুলো, আর টারশিয়ারি কনজিউমার হচ্ছে বড় মাছগুলো, যে এইভাবে পরপর এই ফুড চেনটা রান করছে। অ্যাকোয়াটিক ফুড চেনে এই যে প্ল্যাঙ্কটন থেকে, ফাইটোপ্ল্যাঙ্কটন থেকে, জু প্ল্যাঙ্কটন থেকে, তারপরে স্মল ফিশ, লার্জ ফিশ, এইভাবে এই যে সাধারণ একটা ধারণা, তার সম্পূর্ণ বিপরীত ধারণায় রয়েছে এই ডেট্রাইটাস ফুড চেন। এখানে শুরুই হয় শেষ থেকে, অর্থাৎ আমরা জানি যে যে কোনো উদ্ভিদ প্রাণীর দেহাবশেষ বিয়োজিত হয়ে বিভিন্ন অণুজীব দ্বারা বিয়োজিত হয়ে তারপর গিয়ে সে কি হয়, যে জটিল যৌগগুলোকে ভেঙে সহজ মানে সরল তো যে পদার্থে তৈরি হয়, এবং সেটা গিয়ে তারপরে পরিবেশে আবার ফেরত যায়। তো সেখান থেকে আরেক ধরনের ফুড চেনও কিন্তু তৈরি হয়। তো এখানে এইভাবেই আমরা ডেট্রাইটাস ফুড চেনের একটা উদাহরণ দেখছি। ডেট্রাইটাস ফুড চেন দেখো এইভাবে, এই যে ব্যাকটেরিয়া, ফাঙ্গি, এরা হচ্ছে ডিকম্পোজার প্রথম স্তরের। এইভাবে ডিকম্পোজিশন যে কোনো কিছুর আমরা দেখেছি যে উদ্ভিদের পাতা, ডালপালা, মূল, কাণ্ড, শিকড়, এগুলো পড়ে থাকলে সেগুলো কিভাবে বিয়োজিত হয় ধীরে ধীরে ধীরে, এবং কারা করে, এই হচ্ছে মূলত এরাই হলো সেই সমস্ত বিয়োজনকারী অণুজীব। ডেট্রাইটাস এবং যেটা নর্মাল, অর্থাৎ গ্রেজিং ফুড সাইকেল আর ডেট্রাইটাস ফুড সাইকেল, এই দুটোর মধ্যে কিন্তু এটাই মোস্ট কমন, জিএফসিটাই কমন, কিন্তু দুটোর মধ্যে আবার আন্তঃসম্পর্ক রয়েছে। অর্থাৎ কোনোভাবে জিএফসির যে লাস্ট মানে এন্ড যে সিচুয়েশন, অর্থাৎ কোনো উদ্ভিদ প্রাণীর দেহাবসানের পর, তখন কিন্তু এই ডেট্রাইটাস ফুড চেনটাতেই রান করে এবং এটা শুরু হয়ে যায়। তো কিভাবে এই বিষয়টা হয়, অর্থাৎ আমরা যেমন শুধু ফুড চেনের ওপর ফোকাস করে পুরো ইকোসিস্টেমটার যে এনার্জি ফ্লো, যে ফাংশনালিটি, যে বিভিন্ন ট্রফিক লেভেল, যে ইকোলজিক্যাল পিরামিড, মানে ওই ট্রফিক লেভেলগুলোর যে গ্রাফিক্যাল প্রেজেন্টেশন, এই সমস্ত কিছু যেমন অ্যাট দ্য সেম টাইম আলোচনা করছি, আবার তার সাথে কিন্তু এটাও রয়েছে দেখো যে এই বাস্তুতন্ত্রে দুটো তো সার্কুলেশন হয়, একটা হচ্ছে এনার্জি ফ্লো, একটা হচ্ছে নিউট্রিয়েন্টসের ফ্লোটাও কিভাবে হয়। তো পরিবেশে বিভিন্ন এরও এক ধরনের সাইকেল রয়েছে, যেটাকে জৈব ভূরাসায়নিক চক্র বলা হয়। তো এই সাইকেলের জন্যই উদ্ভিদ প্রাণীর কাছে পরিবেশ থেকে যে পুষ্টি মৌলর যে সরবরাহ, সেটা কিন্তু সবসময়ের জন্য বজায় থাকে, এবং এই যে রিসাইক্লিং এক রকমের হয়,
এই যে নাইট্রোজেন, ফসফরাস, ক্যালসিয়াম, কার্বন, এগুলোই কিন্তু যে কোনো উদ্ভিদের বিকাশের জন্য প্রথম প্রাথমিক চাহিদা উদ্ভিদ প্রাণীরও। তো সেইগুলো পরিবেশে ফেরত আসে একেবারেই ওই ডেট্রাইটাস ফুড চেইন যেখানে শেষ হলো, ওখান থেকেই কিন্তু আমাদের এই জৈব ভূরাসায়নিক চক্রটা শুরু হচ্ছে, যে এর সার্কুলেশনটাও পরিবেশে ঠিক কিভাবে ঘটছে। নিউট্রিয়েন্ট সাইক্লিং, সেখানে আমরা দেখব যে সারা পৃথিবীব্যাপী এই যে ভূরাসায়নিক চক্রগুলো কাজ করছে, জৈব ভূরাসায়নিক চক্র, যেমন এই যে নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন, জল, এগুলো হচ্ছে গ্যাসিয়াস সাইকেল, আর এই যে ফসফরাস, ক্যালসিয়াম, আয়রন, এরকম সাইকেলগুলো হচ্ছে সেডিমেন্টারি সাইকেল। তো এইভাবে এরাই কিন্তু মূলত গোটা পরিবেশের যে পুষ্টি এবং পুষ্টিমূলের যে সরবরাহ তাকে কিন্তু সাবলীল রাখছে এবং তাকে সবসময় বজায় রাখছে। এবার আমরা দেখে নিই যে ইকোসিস্টেম সার্ভিস, এটা কিন্তু একটা খুব অন্য ধরনের আলোচনা, এবং একেবারেই এই বিষয়টাকে না জানলে আমরা একমুখী চিন্তাভাবনা বা একমুখী পড়াশোনার মধ্যে দিয়ে মানে থাকবো, যে শুধুই কি হয় কেন হয় এটা জেনে যাচ্ছি, কিন্তু তার ফলে তার কনসিকুয়েন্স কোথায়, কিভাবে রান করছে, কিভাবে আমাদের সাস্টেন করছে, কোথায় কি ইন্টারকানেকশন জড়িয়ে আছে, যেটা না জানলে আমাদের কিন্তু সমস্তটাই যার মানে খণ্ড দর্শন হতে থেকে যায়। তো ইকোসিস্টেম সার্ভিসটা কি, যে আমরা এই যে নিজেরা সহ প্রতিটা অণুজীব থেকে শুরু করে বড় বড় উদ্ভিদ মানে বৃক্ষ, গুল্ম থেকে শুরু করে যে কোনো ধরনের প্রাণী, সে যে কোনো ট্রফিক লেভেলের, একেবারে ছোট ঘাস ফড়িং থেকে শুরু করে একেবারে বাজ পাখি বা বাঘসিংহের মতো অ্যাপেক্স প্রেডিটররাও, প্রত্যেকের যে জীবন ধারণের যে অধিকার, জীবন ধারণের যে সহায়ক যে মানে যে বিষয়গুলো পরিবেশ দিয়ে চলেছে, সেগুলোই এক কথায় ইকোসিস্টেম সার্ভিস। এই সার্ভিসগুলো যেমন মানুষের জীবনের ভালো থাকার জন্য খুব জরুরি, তেমনি প্রতিটা উদ্ভিদ প্রাণীর সার্ভাইভালের জন্য একইভাবে, এবং প্রতিটা জীবনকে একইভাবে কাউন্টলেস ওয়েতে সে কিন্তু এইভাবে ইম্প্যাক্ট করছে। তাকে আমরা মূলত 4 ভাগে ভাগ করে আলোচনা করতে পারি। যে প্রথমেই হচ্ছে প্রভিশনিং। প্রভিশনিং কি, যেগুলো আমরা আলোচনা করলাম, যে ফুড প্রোডাকশন, ওয়াটার, উড, ফাইবার, ফুয়েল, অর্থাৎ সরাসরি আমরা পরিবেশ থেকে কি পাচ্ছি আমাদের পার্সপেক্টিভে দেখলে। নেক্সট হচ্ছে সাপোর্টিং সার্ভিস কোনগুলো, এই যে নিউট্রিয়েন্ট সাইকেল, সয়েল ফর্মেশন, প্রাইমারি প্রোডাকশন, হ্যাবিটাট প্রভিশন, অর্থাৎ ইকোসিস্টেমের ফাংশনালিটিগুলো ঠিক যে প্রসেসকে চালিত করছে সেটা। এবং দেখো এখানে রেগুলেটিং সার্ভিস কিছু আছে, যেমন ক্লাইমেট রেগুলেশন, ফ্লাড রেগুলেশন, ওয়াটার পিউরিফিকেশন। তো এইগুলো অর্থাৎ এই পরিবেশের মানে ইকোসিস্টেমের এই বিভিন্ন যে পারস্পরিক আন্তঃসম্পর্কযুক্ত যে প্রক্রিয়াগুলো, সেগুলোই কিন্তু আমাদের চারপাশের পরিবেশের জলবায়ু, মাটি, জল, তার বিশুদ্ধতা, তার মানে সেইগুলোর রিসাইক্লিং এর জন্য কিন্তু একইভাবে কাজ করছে। এছাড়াও কিছু কালচারাল সার্ভিস, যেগুলো একেবারেই অ্যাস্থেটিক, এডুকেশনাল, রিক্রিয়েশনাল, এগুলো হলো স্পিরিচুয়াল, এগুলো আমরা পরিবেশ থেকে, অর্থাৎ যে কোনো জায়গায় আমরা যখনই কোনো ভ্রমণে যাই, তখনই কিন্তু আমাদের সেই জায়গাটার যে বৈশিষ্ট্য সেই অনুযায়ী আমাদের ইম্প্যাক্টগুলো চলে আসে। নিউট্রিয়েন্ট সাইক্লিং অ্যান্ড ইকোসিস্টেম সার্ভিস, এটা একটা বিরাট প্রেক্ষিত, অর্থাৎ এই ইকোসিস্টেম সার্ভিসের জন্যই আমরা পুষ্টি পদার্থ পাচ্ছি এবং আমরা আসলে টিকে আছি। সবুজ উদ্ভিদের উপর যেমন তোমরা জানো যে পুরো প্রাণী জগৎ, পুরো জীবজগৎ দাঁড়িয়ে রয়েছে, তো আর সবুজ উদ্ভিদেরও এই টিকে থাকাটা দাঁড়িয়ে রয়েছে এই পুষ্টিমূলের যে সাপ্লাইয়ের উপর, এবং যেটা আসলে এই ইকোসিস্টেম সার্ভিস প্রোভাইড করছে। বাস্তুতন্ত্র, পরিবেশ, প্রভাব, এগুলোকে আমাদের সামনে এনে রাখছে। এবং তার সাথে সাথে দেখো যেগুলো আমাদের খুব পরিচিত, যে এই ফল মূল, শাক সবজি, যে কোনো খাদ্যদ্রব্য, জল, যে কোনো শস্য থেকে শুরু করে বিভিন্ন রকমের মশলা, এই যে কত ধরনের, অর্থাৎ বলে শেষ করার নেই, মেডিসিনাল প্ল্যান্টস পাচ্ছে, হাইড্রো ইলেকট্রিক এনার্জি। তো পরিবেশের কোনো সীমা নেই, পরিবেশ যেভাবে ধারণ করতে পারে, তার যে বিশাল ব্যাপ্তি এবং তার যে বিরাট ক্ষমতার
বিরাট যে প্রক্রিয়াগুলোর যে কনসিকুয়েন্স, সেগুলোর মধ্যে আমরা যেরকম সবাই আছি, আর পরিবেশ নিজেও আছে। আমরা হোমিওস্ট্যাসিসে জানি যে পরিবেশ কিন্তু নিজেকে খুব বেশি ক্ষতিগ্রস্ত না হলে একটা সার্টেন লিমিট পর্যন্ত রেকটিফাই করতে পারে, যে কারণে এই পিউরিফাইং প্রসেসগুলো কাজ করে। ওয়াটার অ্যান্ড এয়ার পিউরিফিকেশন, অর্থাৎ হাইড্রোলজিক্যাল সাইকেলের মাধ্যমে ওয়াটার পিউরিফিকেশন হয়, এটা আমরা জেনেছি। তো এইভাবে পরিবেশের যে অপার অবদান, পরাগ মিলন, এবং এইটার থেকেই আমাদের পুরো উদ্ভিদ প্রাণীর যে সাম্রাজ্য দাঁড়িয়ে রয়েছে, আমাদের খাদ্য, বস্ত্র, বাসস্থান দাঁড়িয়ে রয়েছে, নিউট্রিয়েন্ট সাইকেল রান করছে, মাটি থেকে মানে হাইড্রোস্ফিয়ার থেকে অ্যাটমসফিয়ারে, বায়োস্ফিয়ারে, লিথোস্ফিয়ারে, এবং এই যে কার্বন সাইকেল দেখছিলাম, কার্বনের স্টোরেজ, কার্বনের যে নিজেই নিয়ন্ত্রণ মানে করে পুরো প্রাণী জগৎকে, এই যে পুরো সার্ভিসিং, তার আসলে যে কস্টটা, সেটা কিন্তু আমরা সহজে ভাবি না। কিন্তু কোনো কোনো গবেষক এই কস্টটাকে ক্যালকুলেট করার চেষ্টা করেছেন, যে এই যে বিষয়গুলোকে যদি আমাদের অন্য কোনোভাবে পেতে হতো, তাহলে আমাদের খরচ কিরকম হতো। এটা কিন্তু প্রায় $30 ট্রিলিয়ন মতো। অর্থাৎ যে কোনো ইকোসিস্টেমে অন অ্যান অ্যাভারেজ যে সার্ভিস একটা সারা বছরে যত ধরনের আমরা এই সুবিধাগুলো, পরিষেবাগুলো পাচ্ছি, ফ্রিতে পাচ্ছি, অনায়াসে পাচ্ছি, সেজন্য আমরা এটার কোনো গুরুত্ব বুঝি না। তো সেটা কিন্তু অন্যভাবে পেতে গেলে, আমরা সবাই জানি যে আমাদের এই যখন মানে আমাদের যে লাস্ট প্যান্ডেমিকটা, কোভিড-19 সময়, লকডাউনের সময়, তখন কিভাবে আমাদের অক্সিজেনের পেছনে আমাদের সবকিছু মানে জান প্রাণ লড়িয়ে দিতে হয়েছিল। তো কোনো একটা জিনিস পরিবেশে আমরা সহজে স্বাভাবিকভাবে যেটা পাচ্ছি, বিনামূল্যে পাচ্ছি, তার কিন্তু কোনো রকম ভাবে কোনো অসুবিধা তৈরি হলে তখনই আমরা সেটাকে নিয়ে কিন্তু যেভাবে বুঝতে পারি, টের পাই, তখন তার কিন্তু কোনো উপায় পাই না। তো এইভাবে পরিবেশকে নিয়ে ভাবনা চিন্তা, ইকোসিস্টেমকে নিয়ে ভাবনা চিন্তা, তার জন্য বছরের তো অনেকগুলো দিন অনেকভাবে উদযাপনের জন্য উদযাপিত হয়, নানাভাবে পালিত হয় সারা বছর ধরে। এই হ্যাপি আর্থ ডে, ম্যানগ্রোভ ইকোসিস্টেম কনজারভেশন, নেচার কনজারভেশন ডে, দ্য আর্থ ইজ হোয়াট উই অল হ্যাভ ইন কমন, ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ডে, এরকম অসংখ্য জিনিস সারা পৃথিবী জুড়ে সবসময় হচ্ছে। বিভিন্ন রকমের আনুষ্ঠানিকতা, বিভিন্ন রকমের যে অবজারভেশনের উপায়গুলো, সেগুলো নিয়ে মানুষ ভাবছে, সেগুলো চলছে। কিন্তু শেষ কথাটা এটা যে আর্থ ব্রিথস ইন আস, অর্থাৎ আমরা সাধারণত যেভাবে ভেবে অভ্যস্ত, যে ছোট থেকে আমরা শুনেছি একটি গাছ একটি প্রাণ, তারপরে শুনেছি একটি গাছ অনেক প্রাণ, কিন্তু পরিবেশকে একরকম ভাবে আমরা সবসময় এইভাবে বলি না, যে পরিবেশকে ভালো রাখলে আমরা ভালো থাকবো। কিন্তু কথাটা হচ্ছে পরিবেশ আর আমরা আলাদা কোথায়? তো একটি ছোট অণুজীব থেকে একেবারে সর্বোচ্চ স্তরের প্রাণীটারও সমান, এবং আমাদেরও নিজেদেরও পরিবেশের উপর, বাস্তুতন্ত্রের উপর একেবারে সমান অধিকার আছে। কারণ ইভলিউশনারি রাইট, সেটা কিন্তু আমরা পৃথিবীতে যেমন একইভাবে এসেছি, একইভাবে পৃথিবী আমাদের সমস্ত প্রাণী উদ্ভিদের সাথে আমাদেরকেও একই জিনিসগুলোকে সাপ্লাই দিয়ে যাচ্ছে, একইভাবে আমাদেরকে কিন্তু আমাদের বৃদ্ধি বিকাশে আমাদেরকে বাহন করে নিয়ে যাচ্ছে। তো পরিবেশ আমাদের ধারক বাহক। তো আমরা কি? আমরা পরিবেশেরই একেবারে পার্ট পিক্সেল এবং একেবারেই ক্ষুদ্রতম এক একটা এন্টিটি, যেখানে এই পৃথিবীর সমস্ত জীব, উদ্ভিদ, প্রাণী সবাই সমান অধিকার রাখে। তাহলে আর্থ ব্রিথস ইন আস, এই কথাটা বলা হয় যে একটাই পৃথিবী, আমাদের একটাই আর্থ রয়েছে, সেটা যেভাবে আমরা রাখবো সেভাবেই ফেরত পাবো। সুতরাং এই পরিবেশের সঙ্গে, পৃথিবীর সঙ্গে নিজেদেরকে একাত্ম ভাবা, এটা দিয়েই আজকের আলোচনাটা শেষ হোক। এবং তোমরা আগামী পৃথিবী, তোমাদেরই কিন্তু ভাবনা চিন্তাটা এই কর্তব্যের স্তরে না রেখে একেবারে নিজের সঙ্গে অঙ্গাঙ্গি করে ওতপ্রোতভাবে ভালোবাসার স্তরে নিয়ে এসে পরিবেশ চিন্তা ভাবনাকে রাখলে দেখবে পুরো পৃথিবীটাই সত্যিই সুন্দর। আজকের মতো এই পর্যন্তই। নমস্কার।